আসসালামু আলাইকুম। আজকে আমরা তৃতীয় বর্ষের স্পেকট্রোস্কোপি রমন বর্ণালী অধ্যায়টা নিয়ে কথা বলবো। এই চ্যাপ্টার থেকে প্রতি বছরই প্রশ্ন আসে এবং এইবারও ইম্পর্ট্যান্ট। এখান থেকে একটা সেট আসার পসিবিলিটি আছে যাদের কয়দিন পরে এক্সাম। তো এখন আমি চেষ্টা করব খুব অল্প সময়ের মধ্যে পুরা চ্যাপ্টারের যে সামারিটা এটা তুলে ধরার জন্য, কারণ লং ভিডিও দেখার ধৈর্য অনেকের থাকে না। আচ্ছা, রমন বর্ণালী থেকে কি কি টাইপের প্রশ্ন হইতে পারে, রমনের শর্ত কি, এটা দিয়ে 2 মার্কসের জন্য হইতে পারে, রমন বর্ণালীর নমুনা প্রস্তুতি যেহেতু আগেরবার আয়ার আসছে সো এবার এটা দিতে পারে। তবে এবার সবচাইতে বেশি ইম্পর্টেন্ট রমন বর্ণালীর মূলনীতি মানে কোয়ান্টাম তত্ত্বের আলোকে। এখানে দুইটা টাইপ আছে, একটা সনাতন একটা কোয়ান্টাম। কোয়ান্টামটাই বেশি ইম্পর্টেন্ট আর সনাতনটা লেস ইম্পর্টেন্টের মধ্যে পড়ে, যদি দেয় তো দিতে পারে। এখন রমন বর্ণালীর কোয়ান্টাম তত্ত্বের যে ব্যাখ্যাটা আবার এখানে স্টোকস রেখার তীব্রতা এন্টি স্টোকস রেখার থেকে বেশি কেন, এই যে প্রশ্ন দুইটার আনসার কিন্তু আমরা একটা দিয়ে করতে পারি। সো আগেরবার যেহেতু স্টোকস রেখার তীব্রতা এন্টি স্টোকস রেখার থেকে বেশি কেন ওই কোশ্চেনটা আসছে, সো এবার ওইটা যদি রিপিট হয় সরাসরি দেবে, আদারওয়াইজ কোয়ান্টাম তত্ত্বটা দেওয়ার পসিবিলিটিটা বেশি। তারপর যে কার্বন ডাইঅক্সাইডের সাথে রমন বর্ণালী যে সম্পর্ক, ওই টাইপের যে কোশ্চেনগুলো। আচ্ছা ঠিক আছে, তো এখন এই যে কোশ্চেনটা এটা রমন বর্ণালীর ক্ষেত্রে কোয়ান্টাম তত্ত্বের মূলনীতি, এটাও আমরা এখানে আনসার করতে পারবো। কোয়ান্টাম তত্ত্ব বা এটার যে মূলনীতি, অথবা স্টোকস রেখার তীব্রতা অ্যান্টি স্টোকস রেখার থেকে বেশি কেন, রেখার থেকে বেশি কেন। আচ্ছা, এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, সেটা আমি একদম গ্রাউন্ড স্টেট, এদিকে আমার এনার্জি লেভেল, এদিকে আমার একদম গ্রাউন্ড স্টেট ইকুয়াল টু 0, এদিকে আমার ইকুয়াল টু 1, আর এইটা আমার একদম উচ্চ শক্তি স্তর বা ভার্চুয়াল এক্সাইটেড স্টেট। এখানে আমি মলিকিউলগুলার অবস্থানটা দেখি, যখন রেলে বিচ্ছুরণ হয়েছে তখন এই যে সর্বনিম্ন শক্তিস্তর বা গ্রাউন্ড স্টেটে মলিকিউল অবস্থান করতেছে। যখন স্টোকস রেখার ছিল তখনও মলিকিউল সর্বনিম্ন শক্তিস্তর বা গ্রাউন্ড স্টেটে অবস্থান করছে, কিন্তু যখন অ্যান্টি স্টোকস রেখা হইল মলিকিউলটা এই যে E=1 শক্তিস্তরে অবস্থান করতেছে। আচ্ছা, তাহলে দুইটার ক্ষেত্রে মলিকিউল একদম সর্বনিম্ন শক্তিস্তরে অবস্থান করছে। তো আমরা জানি যে যখন মলিকিউলগুলা থাকে একদম সর্বনিম্ন শক্তিস্তরে থাকে তখন এই জায়গাতে মলিকিউল সব চাইতে বেশি থাকে, তাই না? সো এখন এটা আমার অ্যান্টি স্টোকসে আমি পড়ে যাই। তো রেলের ক্ষেত্রে যেটা হয়, সর্বনিম্ন শক্তিস্তরে যে মলিকিউলগুলা থাকে যখন বাইরে থেকে আমরা ফুটনের উপরে মানে মলিকিউলটার উপরে যখন বাইরে থেকে এনার্জি দেই, ঠিক যতটুকু পরিমাণ শক্তি সে শোষণ করে ঠিক ততটুকু পরিমাণ সে নির্গমন করে। এই জন্য দেখানো হয়েছে যে যতটুকু উঠছে ঠিক ততটুকু আবার নেমে গেছে, মানে 5 হার্জ যদি সে শোষণ করে ঠিক 5 হার্জই সে বিকিরণ করবে, মানে ইকুয়াল 5 হার্জ সে শোষণ করলো, 5 হার্জ সে বিকিরণ করে দিল, বের করে দিল। এটা আমার রেলে রেখা। ওকে, এটা নিয়ে ঝামেলা নাই, এটার ক্ষেত্রে আমরা এইরকম গ্রাফ পাইলাম তীব্রতার। এখন স্টোকস রেখা এবং রেলে রেখা দুইটার ক্ষেত্রে কিন্তু মলিকিউলগুলো সর্বনিম্ন শক্তি স্তর থেকে গেছে। আচ্ছা, তাহলে স্টোকসের ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে যতটুকু শক্তি শোষণ করেছে তার ঠিক অর্ধেক পরিমাণ বিকিরণ করছে, মানে কম পরিমাণ বিকিরণ করছে। আচ্ছা, এখন একটা প্রশ্ন হলো, সে বিকিরণ করছে কম বাট তার যে তীব্রতার রেখা সেটা কিন্তু বেশি হয়েছে। হওয়ার কথা এরকম ছিল, তোমাদের মনে হইতে পারে যে অ্যান্টি স্টোকস তো সবচাইতে বেশি পরিমাণে ছেড়ে দিছে, তাহলে ওরটা কেন হইল না? আসলে তীব্রতার যে রেখাটা এটা মূলত শক্তির সাথে রিলেটেড না, রিলেটেডটা ফোটন সংখ্যার উপরে, ঠিক আছে, অণু সংখ্যার উপরে। তো এখানে যে ঘটনাটা ঘটে সেটা কম শক্তির বাট অধিক ফোটন নির্গত হয়। এখন অধিক ফোটন কিভাবে নির্গত হয়, এইখানে স্টোকসের ক্ষেত্রে মলিকিউলগুলো তো আমার সর্বনিম্ন শক্তি স্তর থাকে, আর আমরা তো আগেই বলছি যে সর্বনিম্ন শক্তি স্তরে অণুর সংখ্যা সবচাইতে বেশি থাকে। ফর এক্সাম্পল আমরা ধরতে পারি যে এখানে 100 মলিকিউল আছে, ঠিক আছে, তাহলে 100টা মলিকিউল সর্বনিম্ন শক্তি স্তরে আছে, এখান থেকেই সে শক্তি শোষণ করছে, শোষণ করে বিকিরণ করছে। তো বিকিরণের সময় ধরলাম 95টা বিকিরণ করছে। ওকে, আচ্ছা, এখন অ্যান্টি স্টোকস রেখার ক্ষেত্রে দেখো মলিকিউলটা কিন্তু সর্বনিম্ন শক্তি স্তরে নেই, অলরেডি সে উপরে বসে আছে, ঠিক আছে। এখন যেহেতু সে অলরেডি উপরে বসে আছে তার মানে কি নিম্নতে যদি থাকতো তাহলে অণুর সংখ্যা অনেক বেশি থাকতো। এখন সে একটা স্টেপ অলরেডি পাড়ায় বসে আছে, এখান থেকে এখানে যখন গেছে মলিকিউল, এখানে তো আর পুরো 100টাই থাকবে না, অর্ধেক থাকবে, তার থেকে অর্ধেক থাকবে। তার মানে এই যে সর্বনিম্ন শক্তি স্তরে
যেহেতু এটা নাই, তার মানে এই যে অবস্থায় যখন আছে সে অলরেডি কিন্তু এক্সাইটেড অবস্থায় আছে। যখন সে একদম গ্রাউন্ড স্টেটে ছিল তখন কিন্তু সে এনার্জি শোষণ করছে, তাই না? কারণ তার শোষণ করার ক্যাপাবিলিটি ছিল, তার ক্ষুধা ছিল। বাট যখন সে হচ্ছে এই ইকুয়াল টু ওয়ান স্টেটে আছে, অলরেডি তার হচ্ছে এক্সাইটেড আছে। সো এই অবস্থায় যখন আমি বাইরে থেকে এনার্জি দিব তার মধ্যে, সে শোষণ করবে না, উল্টা সে হচ্ছে কী করবে, বিকিরণ করবে। কারণ তার অলরেডি হচ্ছে আছে এনার্জি, সে এক্সাইটেড অবস্থায় আছে, সে আর এই অবস্থায় নিতে পারবে না। ধরো তুমি হচ্ছে খেয়েছো, তোমার পেট ভরা, এখন তোমাকে যদি আমি আরও খাওয়াই তাহলে তুমি বমি করে দিবা, মানে নিতে পারবা না। বিষয়টা হচ্ছে এইটাও সিমিলার এইরকম ঘটনা। তো এইখানে সে কি করতেছে দেখো, তার আগে থেকে সে এক্সাইটেড ছিল, তার মানে তার আগে থেকে কিছু এনার্জি ছিল। আবার তুমি বাইরে থেকে হচ্ছে এনার্জি দিলা, ধরো 10 হার্টজ দিলা, তার মানে কি তার আগে থেকে ছিল সে এক্সাইটেড অবস্থায়, আবার তুমি বাইরে থেকেও দিছো, ওইটা টোটালটা মিলে সে এবার ছাড়বে না। এই জন্য যেহেতু ছাড়ে, তার মানে কি তার এনার্জি বেড়ে যায়। এই জন্য হচ্ছে তার এখানে যে আমরা গ্যাপটা দেখি এটা বেশি হয়। কিন্তু তার তো মলিকিউল কম ছিল, এই জন্য হচ্ছে সে কম ফুটন, মানে বেশি শক্তির বাট হচ্ছে কম সংখ্যক ফোটন সে নির্গত করতেছে। এখন আমরা তো জানি যে ফোটন সংখ্যার সাথে হচ্ছে আমার তীব্রতা রিলেটেড, তাই না? ফোটন সংখ্যার সাথে হচ্ছে তীব্রতা রিলেটেড, তার মানে যার ফোটন সংখ্যা যত বেশি হবে তার তীব্রতা তত বেশি হবে। তাইলে এইবার পয়েন্টে আসো, স্টোকস রেখার ক্ষেত্রে সর্বনিম্ন স্তরে ছিল, মলিকিউল বেশি ছিল, কম শক্তি সে নির্গমন করছে, ওকে ফাইন। বাট অধিক তীব্রতার ফোটন সে ছাড়ছে, যেহেতু ছাড়ছে তার মানে কি তার যে তীব্রতার লাইন সেটা অ্যান্টি স্টোকসের থেকে বড় হবে, বেশি হবে। আর অ্যান্টি স্টোকসের ক্ষেত্রে কি হয়েছে যে তার ক্ষেত্রে আমার এখানে মলিকিউল কম ছিল, সে অধিক শক্তির ফোটন ছাড়ছে, বাট কম ফোটন সংখ্যাটা কম ছিল, শক্তিটা বেশি ছিল, যার কারণে তার যে তীব্রতা সেই তীব্রতাটা কমে যাবে। কারণ ফোটন সংখ্যা যত কম হবে তাদের তীব্রতাটা তত কম হবে। এই হচ্ছে আমার ধরতে গেলে আমি রমনের যে হার্ট, মানে যে বেসিক পার্টটা, এটা হচ্ছে আমরা পড়ে ফেলছি। এখন হচ্ছে আমার চলমান পিট বিচ দ্বিতীয় বর্ষে চলছে, যাদের হচ্ছে লাগবে তোমরা হচ্ছে যোগাযোগ করতে পারো। আর এটা যখন হচ্ছে কোশ্চেনটা লিখবা এক্সামে, তখন হচ্ছে আমি যেটা বলবো এখানে স্টেপ করে করে লিখতে, মানে কোন স্টেপের মধ্যে কি কি হয়েছে আমি যে স্টেপগুলো ব্যাখ্যা করেছি এই স্টেপ ওয়াইজ লিখলে মার্কসটা খুবই ভালো আসবে। এই যে প্রথম হচ্ছে আমাকে রমন বিচ্ছুরণ স্ক্যাটারিংটা কেন হইল এটার ব্যাখ্যা, তারপরে হচ্ছে কোয়ান্টাম মতবাদ যখন দিব তখন আমার এখানে এই স্টোকসের যে ব্যাখ্যাটা আমরা বলছি, শক্তির সমান শোষণ করে সমান বিকিরণ করে, তারপরে যে আমার স্টোকস রেখার ক্ষেত্রে কী ঘটনাটা ঘটে, নিম্ন শক্তি স্তর আসে, শক্তি বাইরে থেকে ফুটনের উপরে এনার্জি দেওয়া হয়, তারপরে হচ্ছে মানে প্রত্যেকটা স্তর, তারপরে আপতিত ফুটন আসছে, তারপরে যে সংঘর্ষ হয়েছে, এখানে প্রত্যেকটা স্টেপেরই এভাবে ব্যাখ্যা দিয়ে দিতে হবে। ফুটনের বিচ্ছুরণ হয়েছে, ঠিক অ্যান্টি স্টোকসের ক্ষেত্রে আমার কি ছিল, উত্তেজিত অবস্থায় ছিল, তারপরে ফুটনের উপরে হচ্ছে বাইরে থেকে রে ফেলা হয়েছে, তারপরে সংঘর্ষ হয়েছে, তারপরে বিচ্ছুরণ হয়েছে। মানে আমার এই যে ঘটনাটা, এখানে মলিকিউলটা আছে, বাইরে থেকে আমি এনার্জি দিছি, এটা একটা স্টেপ, এদের মধ্যে সংঘর্ষ হয়েছে, এটা একটা স্টেপ, এটা বিচ্ছুরিত হয়েছে, এটা একটা স্টেপ। এই যে তিনটা স্টেপ আমি যেইভাবে বলছি ঠিক এইভাবে লিখে চিত্রটা দিয়ে ব্যাখ্যা করে দিতে হবে, তাইলে হচ্ছে ভালো একটা মার্কস আসবে। এখান থেকে আরও কিছু প্রশ্ন আসে যে ওই যে কার্বন ডাইঅক্সাইড অণুর অবলোহিত বর্ণালীতে দুইটা ব্যান্ড দেখায় এবং রমন বর্ণালীতে একটা কেন দেখায়? কারণ আমরা জানি এটা হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন সূত্র মেনে চলে, যারা আয়ার বর্ণালীতে অ্যাক্টিভ থাকে তারা রমনে যে ইনঅ্যাক্টিভ হয়ে যায়, ওটার ব্যাখ্যা দিয়ে দিলেই হবে। তারপরে হচ্ছে এখানে আরেকটা মুখস্থ টাইপের প্রশ্ন আসে রমন বর্ণালীর নিয়ে, জৈব এবং অজৈব যৌগে ব্যবহৃত রমন বর্ণালী কীভাবে ব্যবহার করা হয়। এই হচ্ছে মোটামুটি কোশ্চেনগুলোর ব্যাখ্যা। তবে সবচেয়ে কঠিন কোশ্চেনটা হচ্ছে এটা, আমি এটা বুঝিয়ে দিয়েছি, আর বাকি যে কয়েকটা কোশ্চেন আছে ওগুলো তোমরা হচ্ছে বই থেকেও পড়ে নিতে পারবা। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এরকম ইম্পর্টেন্ট টপিক্সের উপর ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আর যারা হচ্ছে দ্বিতীয় বর্ষের পেট বেশ সম্পর্কে জানতে চাও তারা আমার পেজে নক দিলে আমাকে পেয়ে যাবা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।